হুম একটু কল্পনা করার চেষ্টা করুন তো। ধরুন একজন অত্যন্ত সফল মানুষ, বয়স হয়তো ৩০ বা ৪০-এর কোঠায়, কেরিয়ারে দারুণ করছেন। হ্যাঁ, মানে বাইরে থেকে দেখলে মনে হবে জীবনে কোনো সমস্যাই নেই। একদম। কিন্তু যখনই তিনি কোনো মানসিক চাপ, প্রবল একঘেয়েমি বা একাকিত্বের মুখোমুখি হন, তখন তার মস্তিষ্ক ঠিক ১৩ বা ১৪ বছর বয়সী একজন কিশোরের মতো রিয়্যাক্ট করে। রাইট, একজন পরিণত মানুষের মতো আবেগগুলো সামলাতে পারেন না তারা। হ্যাঁ, আর তাৎক্ষণিক একটা সান্ত্বনা খুঁজতে বাস্তবতা থেকে পালানোর পথ খুঁজেন। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা লুকায়িত অভ্যেস নিয়ে কথা বলছি, যা মানুষের আবেগগত বিকাশকে একটা নির্দিষ্ট বয়সে থামিয়ে দেয়। আর আজকের ফোকাসটা মূলত মাস্টারবেশন বা হস্তমৈথুনের আসক্তি থেকে বের হয়ে আসার একটা বাস্তবসম্মত দিক নির্দেশনা নিয়ে। ঠিক, আমরা ডক্টর ডাগ ওয়াইসের দেওয়া একটা অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করব আজ। উম, এখানে বলে রাখা ভালো, ডক্টর ওয়াইসের এই কাজগুলোর ভিত্তি কিন্তু কেবল বইয়ের পাতার থিওরি নয়। তিনি কলোরাডোর হার্ট টু হার্ট কাউন্সেলিং সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর হুম। এবং আমেরিকান অ্যাসোসিয়েশন ফর সেক্স এডিকশন থেরাপির প্রেসিডেন্ট। মানে প্রতি সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা তিনি ব্যয় করেন অসংখ্য মানুষকে এই আসক্তি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য। বাপরে, ৪০ ঘন্টা! হ্যাঁ, তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো তিনি নিজে গত ৩৫ বছরেরও বেশি সময় ধরেই অভ্যাস থেকে সম্পূর্ণ মুক্ত আছেন। সিরিয়াসলি ৩৫ বছর? একদম। তার অফিসে একটা পলিগ্রাফ বা লাই ডিটেক্টর টেস্টের রিপোর্ট পর্যন্ত টাঙানো আছে, যেটা প্রমাণ করে যে তিনি কতটা কঠোরভাবে নিজের এই আসক্তিমুক্ত জীবনের জায়গাটা ধরে রেখেছেন। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট, মানে এটা তো বিশাল ব্যাপার। এই যে ৩৫ বছরের একটা একটানা রেকর্ড, এটা তৈরি করা তো আর মুখের কথা নয়। একদমই না। মানে যে কোনো দীর্ঘদিনের আসক্তি ভাঙার চেষ্টা করা অনেকটা ওই পুরনো ক্ষয়ে যাওয়া একটা হাইওয়ে ভেঙে সেখানে নতুন করে রাস্তা তৈরি করার মতো। হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ। মস্তিষ্কের ভেতরে পুরনো অভ্যাসের যে রাস্তাটা তৈরি হয়ে আছে, সেটা দিয়ে গাড়ি চালানো তো খুব সহজ, কিন্তু সেই রাস্তাটা ভেঙে নতুন একটা রুট তৈরি করা অবিশ্বাস্য রকমের কঠিন। রাইট। ডক্টর ওয়াইসের আলোচনা ঘাটলে বোঝা যায়, এখানে শুধু ওপর স্রেফ জোর করে অভ্যাস থামানোর চেষ্টা করলে হবে না। শুরুতেই গোড়ার কথাগুলো পরিষ্কার করা দরকার। হ্যাঁ, মানে কেন এই অভ্যাসটা তৈরি হলো সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, ঠিক। মানুষ কেন এই নির্দিষ্ট আসক্তিতে জড়িয়ে পড়ে? এর পেছনে কি শুধুই শারীরিক চাহিদা কাজ করে? আসলে শারীরিক চাহিদাটা একটা উপরিভাগের জিনিস মাত্র। যদি একটু গভীরে যাওয়া যায়, দেখা যায় এর পেছনে লুকিয়ে থাকে পুরনো কোনো মানসিক আঘাত বা ট্রমা। আচ্ছা। অথবা ধরুন দীর্ঘদিনের অবহেলা বা নিজেকে চরমভাবে মূল্যহীন মনে করার একটা গভীর অনুভূতি। বুঝতে পারছি। যখন বাস্তব জীবনে কেউ এই মানসিক ক্ষতগুলো নিয়ে বাঁচে আর ভালোবাসা বা প্রশংসার তীব্র অভাব বোধ করে, তখন মস্তিষ্ক একটা বিকল্প পথ খোঁজে। মানে একটা পালানোর পথ আর কি। হ্যাঁ, মস্তিষ্ক এমন একটা জগৎ তৈরি করতে চায় যেখানে কোনো কষ্ট নেই, যেখানে সেই সবকিছুর কেন্দ্রে। এটা মূলত একটা ফলস সেন্স অফ কন্ট্রোল দেয়। নিয়ন্ত্রণের একটা মিথ্যা অনুভূতি। ঠিক তাই। বাস্তবে হয়তো তার জীবনের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু ওই ফ্যান্টাসি বা কল্পনার জগতে সে নিজেই সবকিছুর রাজা। এই জায়গাটাতে আমার রেডি প্লেয়ার ওয়ান সিনেমার কনসেপ্টটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। ও হ্যাঁ, ওই সিনেমাটা। ওই সিনেমাটা দেখা যায় বাস্তব দুনিয়াটা খুব হতাশাজনক। তাই মানুষ একটা ভার্চুয়াল রিয়ালিটি হেলমেট পরে এমন এক কল্পনার জগতে চলে যায় যেখানে সে সবার হিরো। রাইট, রাইট। সবাই তাকে পছন্দ করে, প্রশংসা করে। মাস্টারবেশন বা পর্নোগ্রাফির আসক্তি কি অনেকটা সেই জাদুকরি হেলমেট পরার মতো, যেখানে বাস্তব জীবনের হতাশা ভুলে মানুষ একটা ফ্যান্টাসির জগতে নিজেকে রাজা ভাবতে শুরু করে। একদম ঠিক বলেছেন। বাস্তবে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তো অনেক ছাড় দিতে হয়, অন্যের ত্রুটি বা মুড সুইং মেনে নিতে হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু ওই ফ্যান্টাসির জগতে কোনো দায়বদ্ধতা নেই। সেখানে ওই ব্যক্তি একচ্ছত্র অধিপতি। এই ফ্যান্টাসি তাকে একটা তাৎক্ষণিক স্বীকৃতি বা ভ্যালিডেশন দেয়, যা সে বাস্তবে পাচ্ছে না। হুম। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল এই ফ্যান্টাসির জগৎটা টিকে থাকে একটা মাত্র জিনিসের উপর ভর করে, আর তা হল গোপনীয়তা। গোপনীয়তা। হ্যাঁ, ডক্টর ভাইস খুব পরিষ্কারভাবে বলেছেন যে গোপনীয়তা হল এই আসক্তির মূল জ্বালানি। আচ্ছা। যতদিন এই অভ্যাসটা একটা অন্ধকার ঘরের চার দেয়ালে গোপন থাকে, বা ধরুন ল্যাপটপ বা ফোনের স্ক্রিনের ভেতর লুকিয়ে থাকে, ততদিন এটা ভেতর থেকে মানুষকে শেষ করতে থাকে। গোপনীয়তা জিনিসটা আসলে এই আসক্তির সবচেয়ে বড় জ্বালানি।
কিন্তু এই জ্বালানি সাপ্লাই চেইন তো বন্ধ করা দরকার। অবশ্যই। কেউ যদি ঠিক করে যে সে এই ধ্বংসাত্মক জগৎ থেকে বের হবে, তাহলে তাকে তো উৎসটাই কেটে দিতে হবে। ডিজিটাল ডিভাইসগুলোতে পর্ন ব্লকার ব্যবহার করাটা হয়তো একটা প্রাথমিক ধাপ হতে পারে। হুম। কিন্তু আমার প্রশ্ন হলো, মানে শুধু ফোন বা ল্যাপটপের উপর নিয়ন্ত্রণ আনলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? না না, শুধু ডিজিটাল ব্লকার দিয়ে হবে না, বাস্তব পরিবেশটাও বদলাতে হবে। মানে? ডক্টর ওয়াইজ এই উস্কানিমূলক পরিবেশ বা সম্পর্কগুলোকে বলেছেন প্লেমেটস এবং প্লে প্লেসেস। প্লেমেটস আর প্লে প্লেসেস। হ্যাঁ, ধরুন এমন কোনো বন্ধু বা পরিচিত সার্কেল আছে যাদের আড্ডার মূল বিষয় হল অবজেক্টিফিকেশন বা এই ধরনের আলোচনা, অথবা এমন কোনো নির্দিষ্ট জায়গা আছে যেখানে গেলে মন ওই ফ্যান্টাসির দিকে ধাবিত হয়। বুঝতে পারছি। তো সেই পরিবেশগুলো থেকে সম্পূর্ণ দূরে সরে আসতে হবে। মানে একজন মানুষ যদি অ্যালকোহল ছাড়তে চায়, তাকে তো সবার আগে মদের বারে যাওয়া বন্ধ করতে হবে, তাই না? হ্যাঁ, বারে বসে তো আর কেউ মদ ছাড়া শপথ নিতে পারে না। একদম। এখানেও নীতিটা একই। বুঝতে পারলাম। ধরুন কেউ তার পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করছে, ফোন লক করে দিয়েছে, ক্ষতিকর সঙ্গ এড়িয়ে চলছে। হুম। কিন্তু আমাদের মস্তিষ্ক তো এত সহজে হাল ছাড়ে না। যখন হঠাৎ করে তীব্র একটা আকাঙ্ক্ষা বা ট্রিগার তৈরি হয়, তখন তো মানুষ এত লজিক নিয়ে ভাবতে পারে না। না, তখন লজিক কাজ করে না। সেই মুহূর্তে মস্তিষ্ক তাকে প্রবলভাবে ফ্যান্টাসির দিকে ঠেলে দেয়। তো এই তাৎক্ষণিক আকাঙ্ক্ষাকে থামানোর জন্য তো ডক্টর ওয়াইস একটা পদ্ধতির কথা বলেছেন, তাই না? ওই যে রাবার ব্যান্ডের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, রাবার ব্যান্ড টেকনিক, এটা আমাদের অ্যাকশন প্ল্যানের খুব বড় একটা অংশ। ব্যাপারটা একটু খুলে বলবেন। হাতের কবজিতে সবসময় একটা সাধারণ রাবার ব্যান্ড পরে থাকতে হবে। যখনই মনে পর্নোগ্রাফি, ফ্যান্টাসি বা মাস্টারবেশনের কোনো চিন্তা উকি দেবে, ঠিক তখনই রাবার ব্যান্ডটি টেনে সজোরে ছেড়ে দিতে হবে। মানে যাতে হাতের চামড়া একটু ব্যথা লাগে বা একটা স্ন্যাপ শব্দ হয়। হ্যাঁ, আর এটি এই আসক্তি মোকাবিলার সবচেয়ে কার্যকর তাৎক্ষণিক হাতিয়ার। কিন্তু আমাকে একটু পুশব্যাক করতে দিন এখানে। হ্যাঁ, বলুন। সত্যি বলতে ব্যাপারটা একটু হাস্যকর শোনায় না? একটা মানুষের মস্তিষ্ক বছরের পর বছর ধরে ডোপামিনের যে শক্তিশালী নেটওয়ার্ক বা হাইওয়ে তৈরি করেছে, হাতের কবজিতে থাকা স্টেশনারি দোকানের একটা সামান্য রাবার ব্যান্ড দিয়ে সেই প্রচণ্ড জৈবিক তাড়নাকে হারিয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ, প্রথম শুনে এমনটাই মনে হয়। মানে এখানে কি মানুষ শুধু ব্যথা পাওয়ার ভয়ে চিন্তা করা থামিয়ে দেয়, নাকি এর পেছনে আসলেই শক্ত কোনো নিউরোলজিক্যাল মেকানিজম কাজ করে? এই সন্দেহটা জাগা খুব স্বাভাবিক। মানে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে একটা রাবার ব্যান্ডের স্ন্যাপ আর কতটুকুই বা প্রভাব ফেলবে, কিন্তু এখানে নিছক ব্যথার ভয় কাজ করছে না। তাহলে? এটি মূলত মস্তিষ্কের জন্য একটা নিউরোলজিক্যাল রিসেট প্যাটার্ন হিসেবে কাজ করে। মনস্তত্ত্বের খুব বিখ্যাত একটা তত্ত্ব আছে, ডক্টর ওয়াইস যেটাকে বলেছেন রিং দ্য বেল, ফিড দ্য ডগ। ওই যে শর্তযুক্ত প্রতিক্রিয়া বা কন্ডিশন রেসপন্স। একদম। একটু চিন্তা করে দেখুন, আগে কি হতো? যখনই ফ্যান্টাসি বা কামনার চিন্তা মাথায় আসতো, তখন ব্যক্তি ম্যাস্টারবেশন করত এবং এর ফলে মস্তিষ্ক ডোপামিনের একটা বিশাল বিস্ফোরণ অনুভব করত। মস্তিষ্ক এই চিন্তাকে একটা আনন্দের সংকেত বা চরম পুরস্কার হিসেবে ধরে নিয়ে বারবার সেই চিন্তা তৈরি করত। মানে মস্তিষ্ক শিখে গেছে যে এই নির্দিষ্ট চিন্তাটা করলেই একটা দারুণ আনন্দ পাওয়া যাবে। ঠিক তাই। এখন ডক্টর ওয়াইস এই রাবার ব্যান্ডের মাধ্যমে পুরো সমীকরণটাকেই উল্টে দেওয়ার কথা বলছেন। এখন নিয়মটা হল রিং দ্য বেল, স্প্যাঙ্ক দ্য ডগ। স্প্যাঙ্ক দ্য ডগ। হ্যাঁ, মানে ফ্যান্টাসির চিন্তাটা মাথায় আসার ঠিক প্রথম মিলিসেকেন্ডে যখন কেউ রাবার ব্যান্ডটা সজোরে টেনে ছেড়ে দেয়, ওই আকস্মিক স্ন্যাপ এবং তীক্ষ্ণ ব্যথাটা মস্তিষ্কের সেই পুরনো ডোপামিনের লুপটাকে মাঝপথে জোরালোভাবে ছিঁড়ে ফেলে। বাপরে, মানে জোরালো ধাক্কা দেয় একটা। হ্যাঁ, আসক্তির সময় মানুষ অনেকটা ঘোরের মধ্যে বা অটোপাইলট মোডে চলে যায়। তার লজিক্যাল ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। রাবার ব্যান্ডের ওই সামান্য ব্যথাটাই মানুষকে ঘোর থেকে বের করে বর্তমান বাস্তবে আছড়ে ফেলে। আচ্ছা। মস্তিষ্ক তখন একটা নেতিবাচক সংকেত পায় এবং বুঝতে শুরু করে যে এই চিন্তার ফল আনন্দ নয়, বরং ব্যথা। তার মানে রাবার ব্যান্ডটা আসলে একটা অ্যালার্ম ঘড়ির মতো কাজ করছে। এটা সেই ঘুমের ঘোরে হাঁটতে থাকা বা স্নায়বিক ঘোরে থাকা মানুষটাকে একটা ধাক্কা দিয়ে জাগিয়ে দিচ্ছে। খুব সুন্দর বলেছেন, একদম অ্যালার্ম ঘড়ি। ডক্টর ওয়াইসের যেটা থেকে দেখলাম, এই পদ্ধতিটা ব্যবহার করে মাত্র ৩০ দিনের মধ্যে একজন মানুষের ফ্যান্টাসি এবং স্ক্যানিং করার প্রবণতা ৮০% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। হ্যাঁ, ৮০%, এটা একটা বিশাল পরিসংখ্যান। কিন্তু বাস্তবসম্মতভাবে চিন্তা করলে একটা মানুষ তো সারা জীবন রাবার ব্যান্ড টেনে নিজেকে ব্যথা দিয়ে যেতে পারে না, তাই না? না, তা পারে না।
মস্তিষ্ক একটা সময় গিয়ে হয়তো এই ব্যথার সাথেও মানিয়ে নেবে বা রাবার ব্যান্ড ছাড়াই সেই পুরনো পথে হাঁটতে চাইবে। এই তাৎক্ষণিক সমাধানের পর দীর্ঘমেয়াদী সমাধানটা আসলে কোথায়? দীর্ঘমেয়াদী সমাধানের জন্যই আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজমে যেতে হবে। সেটা কি? দেখুন, রাবার ব্যান্ড দিয়ে আপনি ফ্যান্টাসির চিন্তাকে সাময়িকভাবে বাধা দিলেন, কিন্তু মস্তিষ্কের যে ডোপামিন বা সুস্থ ভালোবাসার অভাব বোধ ছিল, সেটা তো আর রাবার ব্যান্ড পূরণ করতে পারবে না। হ্যাঁ, তা তো বটেই। মানুষের মস্তিষ্কের একটা গভীর সম্পর্কের চাহিদা বা রিলেশনশিপ নিডস থাকে। যখন কেউ আসক্তি থেকে বের হতে চায়, তাকে এই ক্ষতিকারক ডোপামিনের একটা সুস্থ বিকল্প খুঁজে বের করতে হয়। সুস্থ বিকল্প? হ্যাঁ, মস্তিষ্ককে নতুন করে ট্রেনিং দেওয়ার পর আমাদের প্রয়োজন একটা অত্যন্ত শক্তিশালী সামাজিক এবং মানসিক সাপোর্ট সিস্টেম। আর সেই বিকল্পটা হল বাস্তব মানুষের সাথে গভীর এবং সৎ যোগাযোগ। আচ্ছা। এর জন্যই একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা জবাবদিহিতার সঙ্গী খুঁজে বের করাটা আমাদের অ্যাকশন প্ল্যানের সবচেয়ে বড় শর্ত। ব্যাপারটা একটু বিস্তারিত ভেঙে বলা দরকার। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার মানে কি? এমন কাউকে খুঁজে বের করা যাকে ফোন করে বলতে হবে, আমার এখন খুব ফ্যান্টাসির চিন্তা আসছে বা আমি এখন দুর্বল বোধ করছি। হ্যাঁ, ঠিক এটাই। কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটে নিজের সবচেয়ে দুর্বল আর গোপন একটা বিষয় অন্য একজনকে বলা তো মারাত্মক অস্বস্তিকর। মানুষ তো লজ্জায় গুটিয়ে যাবে। এই যে তীব্র শেম বা লজ্জা, এটা কি মানুষকে এই ফোন কলটা করা থেকে আটকে দেয় না? অবশ্যই আটকে দেয়। আর আসক্তিটা ঠিক এটাই চায়। মানে? আগেই বলেছি, গোপনীয়তাই হলো এর মূল জ্বালানি। আসক্তি চায় আপনি লজ্জায় একা একটা ঘরে গুটিয়ে থাকুন, কারণ আপনি একা থাকলেই সেই শক্তিশালী। ও আচ্ছা। কিন্তু যখন আপনি এই লজ্জার দেয়ালটা ভেঙে এমন একজন নিরাপদ এবং বিশ্বস্ত মানুষকে ফোন করেন যিনি আপনাকে কোনো বিচার করবেন না, তখন কিন্তু পুরো খেলাটা পাল্টে যায়। ফোন করে এটা বলতে হয় না যে আপনি খুব খারাপ একটা কাজ করে ফেলেছেন। শুধু বলতে হয়, আমি এখন খুব দুর্বল বোধ করছি, আমার মাথায় এই চিন্তাগুলো আসছে। ডক্টর ওয়াইস নিজে বলেছেন এই পদ্ধতিটা তার জীবনে জাদুর মতো কাজ করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ফোন কলটা করার সাথে সাথেই কি আকাঙ্ক্ষা উধাও হয়ে যায়? এর পেছনে লজিকটা কি? লজিকটা হলো ফোকাস শিফট করা এবং রিলেশনশিপ নিড পূরণ করা। আচ্ছা। যখন ব্যক্তি ফোন করে নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে শেয়ার করে, তখন সে তার দুর্বলতাটা আরেকজন মানুষের সামনে মেলে ধরে। এই যে কানেকশন তৈরি হলো, এর ফলে তার মস্তিষ্কের সম্পর্কের চাহিদা বাস্তবে মিটে যায়। মানে সে আর একা ফিল করে না? রাইট। সে ফ্যান্টাসিতে আশ্রয় নিচ্ছিল একাকিত্ব বা স্ট্রেস থেকে বাঁচার জন্য, কিন্তু এখন সে বাস্তব দুনিয়ার একজন রক্তমাংসের মানুষের সাথে কানেক্ট করছে, যে তাকে শুনছে এবং বুঝতে পারছে। বুঝতে পেরেছি। এই বাস্তব মানসিক সমর্থন পাওয়ার পর মস্তিষ্ক শান্ত হয়ে যায়। তখন আর ওই নকল ফ্যান্টাসি বা পালানোর রাস্তার প্রয়োজন পড়ে না। এই জায়গাটিতে আমি একটা রূপক টানতে চাই। যারা জিমে যান তারা বিষয়টা খুব ভালো বুঝবেন। আচ্ছা, বলুন তো। এটা অনেকটা জিমে গিয়ে বেঞ্চ প্রেসে সবচেয়ে ভারী ওজন তোলার মতো। আমরা যখন একা আমাদের ক্ষমতার সর্বোচ্চ ওজনের বারবেল তুলতে যাই, তখন বুকের উপর সেই বিশাল ওজন চাপা পড়ার একটা মারাত্মক ভয় থাকে। হ্যাঁ, ভয় তো থাকেই। সেই সময় আমাদের একজন স্পটার লাগে। স্পটার কিন্তু পুরো ওজন নিজে তুলে দেয় না, সে শুধু ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে। যখনই আপনার হাত কাঁপতে শুরু করে বা মনে হয় আর 1 ইঞ্চিও ঠেলতে পারবেন না, স্পটার তখন ওই বারবেলটা ধরে ফেলে, আপনাকে বিপদ থেকে বাঁচায়। আমাদের এই মানসিক লড়াইয়ে অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে আসলে সেই স্পটারের কাজটাই করছে। একদম পারফেক্ট একটা উপমা। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ঠিক ওই স্পটারের মতোই কাজ করে। সে আপনার হয়ে আপনার লড়াইটা লড়ে দেবে না বা জাদুর মন্ত্র পড়ে আপনার আকাঙ্ক্ষা দূর করে দেবে না। হ্যাঁ। কিন্তু সে আপনাকে ওই ভারী মানসিক ওজনের নিচে চাপা পড়ে যাওয়া থেকে রক্ষা করবে। সে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই লড়াইয়ে একা নন। দারুণ। আর যখন আমরা অন্য মানুষের সাথে আমাদের এই গভীর দুর্বলতা শেয়ার করতে শিখি, তখন আমরা আসলে আমাদের নিজেদের আসল আবেগগুলোকে চিনতে শিখি। নিজেদের ইমোশনসগুলো বুঝতে পারি। হ্যাঁ, আমরা বুঝতে শিখি যে ফ্যান্টাসির আড়ালে আমরা আসলে কোন কষ্টটাকে লুকাতে চাইছি, যা আমাদের অ্যাকশন প্ল্যানের একেবারে শেষ এবং সবচেয়ে গভীর ধাপে নিয়ে যায়। ঠিক। এবং এটি হলো আবেগের ফিটনেস তৈরি করা। আমরা প্রায় ভাবি যে মাস্টারবেশনের আসক্তি কেবল একটা শারীরিক চাহিদা, কিন্তু ডক্টর ওয়াইস দেখিয়েছেন যে এর মূলে রয়েছে আবেগ সামলাতে না পারার অক্ষমতা। একদম ঠিক। একাকিত্ব বা বোর্ডম, একাকিত্ব
বিষণ্ণতা বা দৈনন্দিন জীবনের স্ট্রেস এগুলো হলো সবচেয়ে বড় ট্রিগার। মানুষ যখন এই সাধারণ নেতিবাচক আবেগগুলোর সাথে ডিল করতে পারে না, তখন সে একা ঘরের দরজা বন্ধ করে নিজেকে রাসায়নিকভাবে বা কেমিক্যালি শান্ত করে। হ্যাঁ, ডোপামিনের মাধ্যমে। ব্রেনে ডোপামিনের বন্যা বইয়ে দিয়ে সে সাময়িকভাবে ভুলে থাকতে চায় যে বাস্তব জীবনে সে আসলে কতটা একা বা বিষণ্ণ। আর এখানেই ডক্টর ওয়াইজ একটা খুব ডিস্টার্বিং কিন্তু চোখ খুলে দেওয়া তথ্য দিয়েছেন, যা আমরা আলোচনার শুরুতেই উল্লেখ করেছিলাম। ওই যে ইমোশনাল বয়সের ব্যাপারটা। হ্যাঁ, তিনি বলেছেন যারা মাস্টারবেশন বা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের আবেগগত বয়স বা ইমোশনাল এজ ১৩ থেকে ১৫ বছরের কিশোরের স্তরে আটকে থাকে। বাপরে, এটা তো সাংঘাতিক একটা কথা। একটু ভেবে দেখুন, একজন মানুষের শারীরিক বয়স হয়তো ৩০ বা ৪০ বছর, সে হয়তো একটা কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কিন্তু সে যখনই কোনো মানসিক চাপ, দুঃখ বা একঘেয়েমির মুখোমুখি হয়, সে একজন পরিণত মানুষের মতো সেটাকে মোকাবেলা করতে পারে না। সে ওই ১৩-১৪ বছরের কিশোরের মতোই ঘাবড়ে যায় এবং দ্রুত একটা ফ্যান্টাসির দুনিয়ায় পালিয়ে গিয়ে নিজেকে সান্ত্বনা দেয়। তার মানে একজন পরিণত মানুষ জানে কিভাবে মন খারাপের সাথে বাঁচতে হয়, কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়। কিন্তু আসক্ত ব্যক্তিরা এই জিনিসগুলো শেখারই সুযোগ পায় না, কারণ তারা সবসময় একটা শর্টকাট খোঁজে। ঠিক এই কারণেই আবেগের নিয়ন্ত্রণ বা ইমোশনাল ফিটনেস তৈরি করা এতটা জরুরি। একজন মানুষকে শিখতে হবে কিভাবে একা লাগলে সত্যি সত্যিই কারুর সাথে যুক্ত হতে হয়, কিভাবে মন খারাপ থাকলে সেটাকে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করতে হয়, বাস্তবতা থেকে না পালিয়ে। এই আলোচনায় তাহলে এটা পরিষ্কার যে মাস্টারবেশনের মূল সমস্যাটা আদতে শারীরিক বা যৌন চাহিদাই নয়, বরং এটি আমাদের নিজেদের নেতিবাচক অনুভূতিগুলো ফেস করতে ভয় পাওয়ার একটা লক্ষণ মাত্র। একদম তাই। এটা শতভাগ একটা এসকেপ মেকানিজম বা বাস্তবতা থেকে পালানোর একটা উপায়। শারীরিক কাজটা এখানে একটা মাধ্যম মাত্র, কিন্তু মূল চালিকার শক্তি হল মানসিক অস্বস্তি থেকে পালানোর তীব্র তাগিদ। রাইট। কিন্তু মানুষের মন তো পরিবর্তনশীল। মানে যদি কেউ এই পুরো প্রক্রিয়ায় একবার পা হড়কে যায় বা রিল্যাপস করে, তখন তার কি করা উচিত? ডক্টর ওয়াইস তো দেখলাম এর জন্য পরিণতি বা কনসিকুয়েন্সেস নির্ধারণ করার কথা বলেছেন। হ্যাঁ, এই পরিণতি নির্ধারণ করাটাও মস্তিষ্কের রিওয়ায়ারিংয়ের বা নতুন রাস্তা তৈরিরই একটা অংশ। আচ্ছা। যদি কেউ নিজের তৈরি করা নিয়মের বাইরে গিয়ে পুনরায় আসক্তিতে ফিরে যায়, তবে তাকে নিজের জন্য কিছু গঠনমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেমন সে হয়তো আগে থেকেই ঠিক করে রাখল যে একবার রিল্যাপস করলে তাকে হাফ মাইল লেগ লাঞ্জ করতে হবে, অথবা ১০০ পুশ আপ দিতে হবে, অথবা কোনো কঠিন সমাজ সেবামূলক কাজ করতে হবে। আচ্ছা, এর মানে হলো আমরা মস্তিষ্ককে ওই সস্তা আনন্দের হিসাবটা পাল্টে দিচ্ছি। একদম। মস্তিষ্ককে বোঝানো হচ্ছে যে তুমি যদি ওই সস্তা ডোপামিন বা ফ্যান্টাসির জগতে যাও, তবে এর জন্য তোমাকে বাস্তবে একটা চড়া মূল্য চোকাতে হবে। হ্যাঁ, ঠিক তাই। মস্তিষ্ক যখন দেখবে যে ৩ মিনিটের ফ্যান্টাসির পর তাকে আধা ঘন্টা প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, তখনই কাজের প্রতি তার আকর্ষণ এমনিতেই কমে যাবে। রাইট। এটি মস্তিষ্কের সেই শর্তযুক্ত প্রতিক্রিয়াকে আরও শক্তভাবে ভেঙে দেয়। রাবার ব্যান্ড দিয়ে শুরু করা অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাহায্যে মানসিক সাপোর্ট নেওয়া, লজ্জার দেয়াল ভাঙা, নিজের আবেগকে সামলানো এবং শেষে ভুল করলে তার জন্য পরিণতি ভোগ করা, এই পুরো প্যাকেজটিই হল আসক্তি থেকে বের হওয়ার চূড়ান্ত অ্যাকশন প্ল্যান। তো আজ আমরা যে দীর্ঘ আলোচনা করলাম, চলুন তার একটা সারসংক্ষেপ করে খেলি। হ্যাঁ, অবশ্যই। ডক্টর ওয়াইসের অভিজ্ঞতা থেকে পাওয়া আমাদের অ্যাকশন প্ল্যানের মূল ভিত্তি হল কয়েকটি ধাপ। প্রথমত, রাবার ব্যান্ড টেকনিকের মাধ্যমে ফ্যান্টাসির তাৎক্ষণিক চিন্তাকে সাথে সাথেই বাধা দিয়ে মস্তিষ্ককে বাস্তবে ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, চরম লজ্জাকে জয় করে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাহায্যে ফ্যান্টাসির বদলে বাস্তব মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজা। রাইট। আর এর সাথে যুক্ত করতে হবে নিজের আবেগের মুখোমুখি হওয়া এবং ভুল করলে শারীরিক কসরতের মতো কোনো গঠনমূলক পরিণতি ভোগ করা। এই আলোচনাগুলো শুধু একটা বদ্ধভ্যাস দূর করার জন্য নয়। এই জ্ঞান এবং এই অ্যাকশন প্ল্যান আসলে আবেগগতভাবে একজন পরিণত মানুষ হয়ে ওঠার গাইডলাইন। একদম। এটি কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনের সাথে, বাস্তব মানুষের সাথে এবং নিজের সত্যিকারের অনুভূতির সাথে পুনরায় যুক্ত হওয়ার একটা অত্যন্ত কার্যকরী পথ। একদম তাই। আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি, কিন্তু একটা বিষয় মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। কি সেটা?
আজ আমরা দেখলাম কিভাবে আমাদের মস্তিষ্ক খুব সহজেই বাস্তব জীবনের কষ্ট, একাকিত্ব বা একঘেয়েমি থেকে বাঁচতে ফ্যান্টাসির জগতে স্বস্তি খোঁজে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পলায়ন বৃত্তি আমাদের আবেগের বিকাশকে ১৩-১৫ বছরের কিশোরের স্তরে আটকে রাখে। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই একই মেকানিজম কি আমাদের জীবনের অন্য অভ্যাসগুলোর ক্ষেত্রেও কাজ করে না? যেমন ধরুন, আমাদের দৈনন্দিন জীবনে আর কোন কোন আপাত নিরীহ অভ্যাস, যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা, ভিডিও গেমসে ডুবে থাকা বা মাত্রাতিরিক্ত বিনোদনের প্রতি আসক্তি, গোপনে আমাদের আবেগের বয়সকে এভাবেই আটকে রাখছে না তো? বাপরে, এটা তো খুব বড় একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা কি প্রতিনিয়ত বাস্তব থেকে পালিয়ে আমাদের ভেতরে সেই পুরনো ক্ষয়ে যাওয়া হাইওয়েটাকেই আরও মজবুত করছি? নতুন রাস্তা তৈরির কাজটা হয়তো কঠিন, কিন্তু সেই বদলের যাত্রা শুরুটা হতে পারে আজকের এই অস্বস্তিকর প্রশ্নটা নিজেকে করার মাধ্যমে।